ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্ম। পি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্ম। পি ব্লক সাধারণ ধর্ম। এই পি ব্লকে কয়টা মৌল আছে বলতো? পি ব্লকে 36টা মৌল আছে, তাই না? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অবধি মৌলগুলো হচ্ছে পি ব্লক। 18 হিলিয়াম। ঠিক আছে, এই মৌলগুলোর আমরা কি সাধারণ ধর্ম নিয়ে আজকে জানবো। ঠিক আছে, এই পি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্ম নিয়ে আজকে আমরা জানবো। ঠিক আছে, পি ব্লক কয়টা মৌল আছে? পি ব্লকে মৌল আছে কয়টা ভাই? 36টা, তাই না? পি ব্লক মৌল সংখ্যা 36। ঠিক আছে, এই 36টি মৌলের মাঝে ধাতু, অধাতু এবং অপধাতু কয়টা বলতে পারবা? এই 36টা মৌলের মাঝে অধাতু আছে 18টি। আমাদের কিন্তু পর্যায় সারণীতে যে 118টি মৌল আছে, সেই 118টি মৌলের মাঝে কিন্তু অধাতু আছে 18টি, তাই না? এই সমস্ত অধাতুগুলো এই পি ব্লকে স্থান পেয়েছে। ঠিক আছে, এই পি ব্লক মৌলে পর্যায় সারণীর সকল অধাতুগুলো স্থান পেয়েছে। বুঝতে পেরেছ? তাছাড়া পি ব্লকে ধাতু আছে 12টি এবং অপধাতু, ঠিক আছে, বা সেমিকন্ডাক্টর আছে কয়টি? 6টি। ঠিক আছে, এটা লিখে দিই আমি। হ্যাঁ, এই 36টি মৌলের মাঝে দেখো, এই 36টি মৌলের মাঝে অধাতু আছে কয়টি? অধাতু 18টি। ঠিক আছে, অর্থাৎ কি সকল অধাতু পি ব্লকে স্থান পেয়েছে। ঠিক আছে, ওকে। ধাতু আছে কয়টি? দেখো, ধাতু আছে 12টি। ধাতু 12টি। ঠিক আছে, এবং অপধাতু 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 আছে 6টি। ঠিক আছে, এই 6টা অপধাতু কি কি জানো? এই 6টা অপধাতু হচ্ছে জার্মেনিয়াম। জার্মেনিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক। জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক। পরে কি আছে? অ্যান্টিমনি, টেলুরিয়াম। অ্যান্টিমনি, টেলুরিয়াম এবং বোরন। ঠিক আছে, এই অপধাতু 6টা কি কি? অপধাতু 6টা হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এবং বোরন। এই দেখো 36টা মৌল হয়েছে মোট। ঠিক আছে, অধাতু কয়টি? 12টি। আর অপধাতু কয়টি? 18টি। দুঃখিত, অধাতু 18টি, ধাতু 12টি এবং অপধাতু 6টি। ঠিক আছে, এই হয়েছে 36টি মৌল। বুঝতে পেরেছ? ওকে। পি ব্লকের বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু, আর এই অধাতুগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। ঠিক আছে, অধাতুর ভিতর দিয়ে কি হয় না? বিদ্যুৎ চলাচল করতে পারে না। ঠিক আছে, এই পি ব্লকের অধিকাংশ মৌল কি ভাই? এরা হচ্ছে কি অধিকাংশ পি ব্লকের বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু। ঠিক আছে, বেশিরভাগই সংক্ষেপে লিখে তুমি আমার কথা শুনে লাগবা। পি ব্লকের বেশিরভাগ মৌলই তড়িৎ ঋণাত্মক অধাতু। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মক এরা কি? অধাতু। বেশিরভাগ মৌলই তড়িৎ ঋণাত্মক অধাতু। ঠিক আছে, যেহেতু অধাতু তাই আমরা কি বলবো? বিদ্যুৎ অপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী মানে এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না। ঠিক আছে, 12টি ধাতু আছে এবং গ্রাফাইট। গ্রাফাইট কি? কার্বনের একটা রূপভেদ। ঠিক আছে, এই 12টি ধাতু এবং গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, অধাতু কয়টি? অধাতু হচ্ছে 18টি। ওকে, ঠিক আছে, 12টি ধাতু, 12টি ধাতু প্লাস কি? গ্রাফাইট। 12টি ধাতু এবং গ্রাফাইট
বিদ্যুৎ সুপরিবাহী। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ। কার্বনের রূপভেদ। ঠিক আছে, এই 12টি ধাতু এবং গ্রাফাইট হচ্ছে কি বলো, 12টি ধাতু প্লাস গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, মানে এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। সুপরিবাহী। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু পি ব্লক মৌলগুলোর সাধারণ ধর্ম নিয়ে জানতেছি, তাই না? দেখো কি আছে, এদের 12টি ধাতু আছে এবং গ্রাফাইট হচ্ছে কি বিদ্যুৎ সুপরিবাহী। ঠিক আছে, ওকে। এবং এদের কি আছে, 6টা অপধাতু আছে, তাই তো? অপধাতু বা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এই অর্ধপরিবাহী গুলোকে যদি তাপ দেওয়া যায় তাহলে তাদের মাঝে কিছু পরিমাণ ইলেকট্রন প্রবাহ হতে পারে। ঠিক আছে, আমরা সেদিকে না যাই। দেখো 6টা অপধাতু, এরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এই যে 6টা অপধাতু, এরা কি 6টি অপধাতু? 6টি অপধাতু। অপধাতু, ঠিক আছে। বাকি অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এদের ভেতর দিয়ে সাধারণত ইলেকট্রন অর্থাৎ বিদ্যুৎ চলাচল করতে পারে না। হ্যাঁ, যদি এদেরকে তাপ দেওয়া যায় তখন কি হয়, বিদ্যুৎ চলাচল করে সামান্য পরিমাণ। ঠিক আছে, তবে শুধু এতটুকুই মনে রাখবে। বা সেমি কন্ডাক্টর। সেমি অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর হচ্ছে কয়টি? 6টি। ঠিক আছে, ওকে। দেখো পরে আমরা কি জানবো, এরা কি করে, এরা অপধাতু সমূহ নিজেদের মধ্যে বিক্রিয়া করে সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, অপধাতুগুলো কি করে, দুঃখিত, অধাতুগুলো নিজেদের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, অধাতু যোগ অধাতু বিক্রিয়া করে কি গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, অধাতু আর অধাতু বিক্রিয়া করে কি গঠন করে, সমযোজী। এই জন্যই তোমাকে বলেছে যে অধাতুগুলো নিজেদের সাথে বিক্রিয়া করে, অধাতু গুলো নিজেদের সাথে বিক্রিয়া করে, নিজেদের সাথে সাথে বিক্রিয়া করে, নিজেদের সাথে বিক্রিয়া করে সমযোজী যৌগ গঠন করে। সমযোজী যৌগ গঠন করে, গঠন করে। ঠিক আছে, মানে কি অধাতু যোগ অধাতু। ঠিক আছে, অধাতু যোগ অধাতু। এই অধাতু যোগ অধাতু বিক্রিয়া করে কি গঠন করবে, সমযোজী যৌগ। ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন। ওকে, ঠিক আছে। অধাতুগুলো নিজেদের সাথে বিক্রিয়া করে কি গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, আর ধাতুর সাথে বিক্রিয়া করে কি গঠন করবে, আয়নিক যৌগ গঠন করবে, এটা আমরা জানি। ঠিক আছে, ওকে। দেখো এদের কি আছে, এদের বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, পারমাণবিক আকার বাম দিকে গেলে কি হয়, একই পর্যায়ের বাম দিকে গেলে বেড়ে যায় এবং নিচের দিকে গেলে একই গ্রুপের কমে যাবে। ঠিক আছে, ওকে, এদেরকে আমি লিখে দিই। হ্যাঁ, দেখো একটা ছন্দ লিখি আমরা। এই ছন্দ থেকে আমরা মনে রাখবো এদের বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, পারমাণবিক আকার কি হবে। হ্যাঁ, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে, বা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে। হ্যাঁ, আমরা একটা ছন্দ থেকে মনে রাখি। হ্যাঁ, বিধাতার বাণী। বিধাতার বাণী। বিধাতার বাণী। ঠিক আছে, এই বিধাতার বাণী থেকে আমরা মনে রাখবো, হ্যাঁ, বিদিয়া কি মনে রাখবো, বিদিয়া হচ্ছে বিজারণ ক্ষমতা। বিদিয়া কি, বিদিয়া হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা। ঠিক আছে, দা দিয়ে মনে রাখবো কি আমরা, ধাতব ধর্ম। দা দিয়ে কি, ধাতব ধর্ম। এটার সাথে আবার মনে রাখবো ক্ষার ধর্ম। ধাতব ধর্ম যোগ ক্ষার ধর্ম। ক্ষার
ধর্ম। ঠিক আছে, আর তার দিয়ে মনে রাখবো কি আমরা, পারমাণবিক আকার। পারমাণবিক আকার। দেখছো, এই চারটা জিনিস আমরা মনে রাখবো। হ্যাঁ, বুঝিও। হ্যাঁ, বি দিয়ে মনে রাখবো বিচারণ ক্ষমতা, তা দিয়ে মনে রাখবো ধাতব ধর্ম যোগ খাদ ধর্ম, এবং তার দিয়ে মনে রাখবো পারমাণবিক আকার। এই বিচারণ ক্ষমতা, ধাতব ধর্ম, খাদ ধর্ম এবং পারমাণবিক আকার কি হবে, এই পানির বা দিয়ে মনে রাখবো যেন কি বাম দিকে, আর নি দিয়ে মনে রাখবো নিচে। বাণীর দেখো এটা এখানে লিখি, বিধাতার এই যে বাণী। ঠিক আছে, এই বাণীর বা দিয়ে মনে রাখবো আমরা বাম দিকে। বাম দিকে। এবং নি দিয়া মনে রাখবো কি নিচে। এই বাম দিকে, বাম দিকে মানে কি একই পর্যায়ের বাম দিকে। ঠিক আছে, ডান থেকে বামে যাবে। ওকে, এবং নিচে দিয়ে কি মনে রাখবো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে, এইগুলো বেড়ে যাবে। ঠিক আছে, এইগুলো কি হবে, বাড়ে, বৃদ্ধি পায়। ঠিক আছে, এই পি ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, খাদ ধর্ম এবং পারমাণবিক আকার একই পর্যায়ের বাম দিকে গেলে বেড়ে যাবে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বেড়ে যাবে। তাহলে কমবে কখন, উল্টোটা। ঠিক আছে, নিচ থেকে উপরে গেলে কমবে, এবং কি বাম থেকে ডানে আসলে কমবে। বুঝতে পেরেছ? আমি আবারও বলি, শোনো। এই পি ব্লক মৌলসমূহের বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, খাদ ধর্ম এবং পারমাণবিক আকার একই পর্যায়ের ডান থেকে বামে গেলে বেড়ে যাবে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কমবে কখন, কমবে হচ্ছে কখন, যখন বাম থেকে ডানে আসবে এবং যখন নিচ থেকে উপরে যাবে, গ্রুপের নিচ থেকে উপরে যাবে একই গ্রুপের। ঠিক আছে, তখন কি হবে, কমে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এটা মনে রাখবো বিধাতার বাণী দিয়ে। ঠিক আছে, বিধাতার বি দিয়ে বিজারণ ক্ষমতা, দা দিয়ে ধাতব ধর্ম, খাদ ধর্ম, তার দিয়ে পারমাণবিক আকার। এইগুলো কি হবে, বাম দিকে গেলে, একই পর্যায়ের বাম দিকে গেলে এবং একই একই গ্রুপের নিচের দিকে গেলে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এর উল্টো অবস্থায় কি হবে, কমে যাবে। ঠিক আছে, এগুলো বাড়বে বাম দিকে গেলে এবং নিচের দিকে, বাম দিকে গেলে এবং নিচের দিকে কি হয়, গেলে। ঠিক আছে, বাম দিকে এবং নিচের দিকে গেলে কি হবে, বাড়বে। ঠিক আছে, যে এইগুলো, এইগুলো কি হবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, একই গ্রুপ, একই পর্যায়ের বাম থেকে ডানে, বাম দিকে একই পর্যায়ের ডান থেকে, একই পর্যায়ের আর কি ডান থেকে বামে গেলে এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, ঠিক আছে, বিজারণ ক্ষমতা বাড়বে, ধাতব ধর্ম, খাদ ধর্ম বাড়বে, এবং কি পারমাণবিক আকারও বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো আমরা পরের দিক, পরে চলে যাই। নিচের দিকে আকার বাড়ে তাই আয়নীকরণ শক্তি কমে। ঠিক আছে, এটা বুঝবা না তুমি, আয়নীকরণ শক্তিটা আমরা সামনে পড়বো। হ্যাঁ, তুমি শুধু এখন মনে রাখো। দেখো, নিচের দিকে গেলে তো অবশ্যই পরমাণুর আকার বেড়ে যায়। হ্যাঁ, এটা তো তুমি জানো। কারণ কি হয়, একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, তাই না? একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, পরমাণুর আকারটা বেড়ে যায়, তাই তো, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে। ঠিক আছে, আমরা বলবো কি নিচের দিকে গেলে আকার বাড়ে, নিচের দিকে গেলে আকার বাড়বে। ঠিক আছে, নিচের দিকে আকার বাড়ে, আয়নীকরণ শক্তি কমে। ঠিক আছে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, আকার বেড়ে যায়। আকার বেড়ে গেলে কি হবে, আয়নীকরণ শক্তি কমে যাবে। নিচের দিকে আকার বাড়ে, আয়নীকরণ শক্তি কমে। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কমে। ঠিক আছে, ওকে। পরে এদের কি আছে, পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে। কি বলবো, পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে। পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে, জারণ অবস্থা রয়েছে। ঠিক আছে, এদের একই মৌলের কি হবে,
ভিন্ন ভিন্ন জারণ হবে ভিন্ন ভিন্ন যৌগে। ঠিক আছে, দেখো আমরা একটা উদাহরণ দেখে ফেলি। মনে করো সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, এই সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান কত বলো তো? অক্সিজেনের জারণ মান কত? এটা সাধারণ একটা অক্সাইড, তাই না, সালফার ডাইঅক্সাইড। এখানে অক্সিজেনের জারণ মান একটার জন্য হচ্ছে -2, যেহেতু দুইটা আছে তাহলে -2 ইন্টু 2, তাহলে কত হইলো অক্সিজেন? অক্সিজেন হইলো -4। ঠিক আছে, জারণ মান সবসময় উপরে লিখতে হয়। হ্যাঁ, ওকে, দেখো তাহলে সালফারের জারণ মান কত হবে? অবশ্যই +4 হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যৌগের মোট জারণ মান 0 হয়, এটা একটা বিজারণের একটা নিয়ম। যৌগের মোট জারণ মান কি হয়? 0 হয়। সালফারের দেখো অক্সিজেনের -4, তাহলে +4 দিলেই তো সালফারের +4 দিলেই মোট 0 হবে, তাই না? এক্ষেত্রে সালফারের জারণ মান কত? +4। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান +4। ঠিক আছে, তুমি সালফিউরিক অ্যাসিড লেখো, H2SO4। দেখো এই সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত বলো তো একটু? দেখো অক্সিজেন কত হবে? 4টা আছে, -2 ইন্টু 4, তাহলে কত হলো অক্সিজেন? অক্সিজেন হলো -8। হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেন হচ্ছে একটা হলে +1, দুইটাতে হয়তো +2, তাই তো, +2। তাহলে আর কত দরকার লাগে বলো তো? আর কত দরকার লাগে? আর দরকার, শূন্য বানাতে গেলে কত লাগবে? +6 লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এই সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের জারণ মান কত? +4, এবং সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত? +6। অর্থাৎ কি, দেখো ভিন্ন ভিন্ন একই মৌল ভিন্ন ভিন্ন যৌগে কি হবে? জারণ মানও ভিন্ন। ঠিক আছে, এই জন্যই তোমাকে বলেছে যে এদের পরিবর্তনশীল জারণ অবস্থা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এই এস আর পি ব্লকের মৌলগুলো আছে না ভাই, এই এস এবং পি ব্লকের মৌলগুলোকে বলা হয় আদর্শ মৌল বা রিপ্রেজেন্টেটিভ মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল। কেন বলা হয় জানো? কারণ এই এস ও পি ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে। কি করে? এস ও পি ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে। ঠিক আছে, তাই এস ও পি ব্লকের মৌল সমূহকে আদর্শ মৌল, প্রতিনিধিত্বকারী মৌল বা রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হয়। ঠিক আছে, ওকে, দেখো এসওপি ব্লকের এটা একটু মনে রাখবা। হ্যাঁ, পরীক্ষায় আসে এস ও পি ব্লকের মৌল সমূহকে এসওপি ব্লকের মৌল সমূহকে আদর্শ মৌল পরে কি প্রতিনিধিত্বকারী মৌল বাকি রিপ্রেজেন্টেটিভ মৌল। কি? রিপ্রেজেন্টেটিভ মৌল। রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হয়। ঠিক আছে, এসওপি ব্লকের মৌল সমূহকে আদর্শ মৌল, প্রতিনিধিত্বকারী মৌল বা রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হয়। কেন বলা হয় জানো? কারণ এরা সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে। ঠিক আছে, কারণ এসওপি ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে। ঠিক আছে, এদের ইলেকট্রন বিন্যাসে কখনোই ব্যতিক্রম হয় না। ঠিক আছে, সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম, সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে। ঠিক আছে, কারণ এসওপি ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে, এই জন্যই এসওপি ব্লকের মৌলগুলোকে আদর্শ মৌল, রিপ্রেজেন্টেটিভ মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। ঠিক আছে, ওকে, দেখো এই পি ব্লকে কিন্তু নিষ্ক্রিয় গ্রুপের মৌলগুলো স্থান পেয়েছে, তাই না?
পি ব্লকে কি নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো স্থান পেয়েছে। আমরা এখন এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর ব্যবহার জানব। আসো, এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো কোন গ্রুপে বলো তো? গ্রুপ 18-তে অবস্থিত, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো গ্রুপ 18-তে অবস্থিত। ঠিক আছে, আমরা এবার একটু নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার জানব। নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো গ্রুপ 18-তে অবস্থিত, তাই তো? নিষ্ক্রিয় গ্যাসের মৌল কোনগুলো বলো তো? বলো কোনগুলো? এই যে হিলিয়াম, পরে কি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলোই তো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলোই হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের মৌল। ঠিক আছে, জেনন তো ভুল লিখে ফেলেছি, এক্স কি। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে কি অর্গানেশন, এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্রুপের মৌল। ঠিক আছে, ছন্দ থেকে তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, হেনি, মনে করো হেনি আর কিরণ। ঠিক আছে, হেনি আর কিরণ কোথায় যাবে? রমনার ওদিকে যাবে। হেনি আর কিরণ যাবে রমনায়, যাবে রমনায়। ঠিক আছে, রমনার বটমূলে যাবে হেনি আর কিরণ। ঠিক আছে, এই যে হেনি আর কিরণ। ঠিক আছে, হেনি আর কিরণ যাবে রমনার ওদিকে, ওদিকে দিয়ে কি ভাই? ওগানেশন। ঠিক আছে, এটা ওদিকে দিয়ে আমরা মনে রাখতে পারি কি ওগানেশন। ঠিক আছে, এটা দরকার নেই এখানে। ওকে, ঠিক আছে, দেখো হেনি আর কিরণ যাবে রমনায়। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি মনে রাখবো? নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্রুপের মৌলগুলো মনে রাখবো। ঠিক আছে, ওকে, এটা মুছে দিলাম। আমরা এবার এগুলোর ব্যবহার জানবো। ঠিক আছে, এগুলোর কি কি ব্যবহার আছে বক্স করে দিই। দেখো, প্রথমে কি আছে? হিলিয়াম আছে। জানো হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে হাইড্রোজেনের পর সবচেয়ে হালকা অদাহ্য গ্যাস। ঠিক আছে, হাইড্রোজেনের পর সবচেয়ে হালকা অদাহ্য গ্যাসটাই হচ্ছে কি হিলিয়াম। ঠিক আছে, আমার কথা শুনে লিখবা। হ্যাঁ, হাইড্রোজেনের পর সবচেয়ে হালকা অদাহ্য গ্যাসটাই হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, এই হিলিয়াম যেন কি করে? হাইড্রোজেনের তুলনায় 92% বেলুন উত্তোলন ক্ষমতা বেশি। ঠিক আছে, হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা বেশি 92%। ঠিক আছে, এবং ডুবুরিগণ যারা পানির নিচে গিয়ে কোনো কিছু সন্ধান করে, খুঁজে বের করে, তাই তো, তাদেরকেই তো ডুবুরি বলা হয়। এই ডুবুরিগণ যে সিলিন্ডারটা নিয়ে যায়, ঠিক আছে, যে অক্সিজেনের সিলিন্ডারটা নিয়ে যায়, সেই সিলিন্ডারে 80% হিলিয়াম গ্যাস থাকে এবং 20% অক্সিজেন থাকে। আমি আবারও বলি, শোনো, ডুবুরিগণ সিলিন্ডারে সিলিন্ডারটা যে নিয়ে যাচ্ছে পানির তলদেশে, তাই তো, সেই সিলিন্ডারে 80% হিলিয়াম গ্যাস থাকে এবং 20% অক্সিজেন গ্যাস থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি হিলিয়ামের ব্যবহার। ঠিক আছে, এবার আসো আমরা নিয়ন। নিয়ন কি করে জানো? নিয়ন কোথায় ব্যবহার করা হয়? নিয়নের আলো হচ্ছে উজ্জ্বল লাল। ঠিক আছে, নিয়ন আলো কেমন? নিয়ন আলো উজ্জ্বল লাল। নিয়ন আলো উজ্জ্বল লাল, এটা কুয়াশার মাঝেও স্পষ্ট দেখা যায় আলোগুলো। ঠিক আছে, এই জন্য বিমানে ব্যবহার করা হয়। নিয়ন আলো কেমন? উজ্জ্বল লাল। ঠিক আছে, নিয়ন আলো উজ্জ্বল লাল, যা কুয়াশার মধ্যেও দৃশ্যমান। ঠিক আছে, তাই উড়ন্ত বিমানে নিয়ন আলোটাকে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? উড়ন্ত বিমানে নিয়ন লাইটগুলোতে নিয়ন ব্যবহার করা হয়। ওকে, কেন? কারণ কুয়াশার মাঝেও এই নিয়ন আলোগুলো দৃশ্যমান হয়। ঠিক আছে, এছাড়া সবুজ বা নীল বর্ণের অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস বা মার্কারির বাষ্পের সাথে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই নিয়ন আর কোথায় ব্যবহার হয়? সবুজ বা নীল বর্ণের যে বাল্বগুলো আছে সেই বাল্বগুলোতে মার্কারির সাথে। ঠিক আছে, নীল বর্ণের বাল্বে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস বা মার্কারির সাথে ব্যবহার করা হয়। আমি আবারও বলি, শোনো,
নিয়নটা কি? নিয়নের আলো উজ্জ্বল লাল, যা কুয়াশার মাঝেও দৃশ্যমান, তাই উড়ন্ত বিমানে ব্যবহার করা হয়। ঠিক আছে, উড়ন্ত বিমান, এই উড়ন্ত বিমানে ব্যবহার করা হয়। ঠিক আছে, নিয়ন আলোটা। ঠিক আছে, লাইটগুলোতে। তাছাড়া সবুজ বা নীল বর্ণের বাল্বে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস বা মার্কারি এর বাষ্পের সাথেও ব্যবহার করা হয় নিয়ন। ঠিক আছে, ওকে, এবার আমরা আর্গনে চলে যাই। ঠিক আছে, আর্গন জানো কি? আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর মাঝে বায়ুতে সবচেয়ে আর্গনটা বেশি থাকে। ঠিক আছে, বায়ুতে আর্গনটা বেশি থাকে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর মাঝে। ঠিক আছে, কতটুকু থাকে জানো? 0.93%। ঠিক আছে, বায়ুতে থাকে। আর এই আর্গন দিয়ে যেন কি করা হয়? বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, আর্গন এটা কি হয়? এটা বৈদ্যুতিক, এটা আরেকটা জিনিস মনে রাখবো, এটা কি? বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক, আমরা যে বাসা বাড়িতে বৈদ্যুতিক বাল্বগুলো ব্যবহার করি, সেখানে আর্গন ব্যবহার করা হয়। ঠিক আছে, বৈদ্যুতিক বাল্বে। ঠিক আছে, এবার আমরা ক্রিপ্টন আর জ্যানন একটু জানি। এই ক্রিপ্টন আর জ্যানন কি করে জানো? এই ক্রিপ্টন আর জ্যানন কি করা হয়? ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে, ঠিক আছে, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ব্যবহার করা হয় ক্রিপ্টন আর জ্যানন। ফটোগ্রাফিক ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে, ফ্ল্যাশ বাল্বে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্রিপ্টন আর জ্যানন ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ব্যবহার হয়। ঠিক আছে, ওকে। এবং র্যাডন, সর্বশেষ র্যাডন, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। ঠিক আছে, তেজস্ক্রিয়, এই র্যাডন হচ্ছে তেজস্ক্রিয় মৌল, যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। ঠিক আছে, র্যাডন কি? এটা তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মৌল কোনগুলো জানো? যেসব মৌলের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। ঠিক আছে, এই র্যাডন হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, যা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, এমসিকিউ আসে যে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? র্যাডন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় র্যাডন। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, এই র্যাডন কি হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ওকে, র্যাডন হচ্ছে তেজস্ক্রিয় মৌল, যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা কি নিষ্ক্রিয় গ্রুপের মৌলগুলোর ব্যবহার জেনে নিলাম। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।